হ্যালো বন্ধুরা, আবার একবার আপনাদের স্বাগতম জানাই আপনাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো দেখুন বেঙ্গলি ক্লাস আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলছে যেটা আমরা কন্টিনিউয়াস করছি আপনাদের জন্য। তো আজকে আমি একটা ডাইরেক্ট প্রিভিয়াস এর কোয়েশ্চন নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা হচ্ছে আপনাদের পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 1 কোয়েশ্চন। তো সেই ল্যাঙ্গুয়েজ 1 এর কোয়েশ্চন আমি আজকে ডাইরেক্ট কোয়েশ্চন আপনাদের সঙ্গে সম্পূর্ণ কোয়েশ্চনটা আজকে আমি সলভ করে দেখিয়ে দেব আপনাদের। যতটুকু সম্ভব হয় বুঝাবার চেষ্টা করব। সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন কারণ এই প্যাসেজে থাকছে এই কোয়েশ্চন পেপারে থাকছে একটি প্যাসেজ, যে প্যাসেজ থেকে আমরা খুঁজে, খুঁজে আনসার বের করব। তারপর থাকছে একটা কবিতা, যে কবিতা থেকে আমরা আনসারগুলো করব। তারপর থাকছে আপনাদের 15 মার্কসের প্যাডাগজি। এই টোটাল 30 মার্কস আমাদের এই বেঙ্গলির যে কোয়েশ্চন সেট আছে, ওই সম্পূর্ণ সেট আজকে আমরা এটা তৈরি করেছি। তো এই সেটটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই থাকতে থাকা অনুরোধ থাকলো। এবং যারা ক্লাসে জয়েন হয়ে গেছেন তারা আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে, সঙ্গে কমেন্ট বক্সে কারেক্ট আনসার কমেন্ট করবেন। যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হয়ে যায়, মক টেস্টও একটা হয়ে যায়। ঠিক আছে ভাই? তো দেখুন এই একটা প্যাসেজ আপনারা দেখছেন, ঠাকুরদাসের সামান্য রূপ এক থালা, পিতলের থালা এবং একটি ছোট ঘটি ছিল। থালাখানিটিতে ভাত ও ঘটাচিত জল খাইতেন। এই ধরনের একটা প্যাসেজ আছে। তো আমরা প্যাসেজে আবার দেখছি না, আমরা এবার চলে যাচ্ছি প্রশ্নে। তো প্রশ্ন দেখুন কোয়েশ্চন নাম্বার 91 প্রশ্ন কি বলেছে? আমরা আবার ঠিক আমরা প্রতিদিন বলে থাকি যে প্রথমেই আপনারা প্যাসেজটা পড়তে যাবেন না। প্রথমে আপনারা প্রশ্নটা পড়ুন এবং অপশনগুলা খুব ভালো করে দেখুন। তারপর আপনারা যাবেন প্যাসেজে। দেখুন ঠাকুরদাস শালপাতায় আহার করবেন বলে মনস্থির করলেন কেন? ঠাকুরদাস একজন ব্যক্তি, তিনি শালপাতায় আহার করবেন। কিন্তু কেন করবেন বলে তিনি মনে, মনে স্থির করলেন? নাম্বার 1, শালপাতায় খাওয়া স্বাস্থ্যকর বলে, পিতলের থালায় খাওয়া অস্বাস্থ্যকর বলে, পিতলের থালা বিক্রির পয়সায় আহার করবে বলে, তার বাড়িতে শালপাতার থালা ছাড়া আর কোনো থাল ছিল না বলে। ৪ টা অপশন। তো এবার আমরা চলে যাব একটু প্যাসেজে, প্রথম দিকে দেখি। তো এখানে আমরা কিছু একটা ক্লু পাবো নিশ্চয়ই। এখান থেকে আমরা আনসার করতে পারবো। দেখুন, আ একটি পিতলের থালা ছোট ঘটি ছিল, থালাখানিতে ভাত ও জল খাইতেন। বিবেচনা করলেন ১ পয়সার শালপাতা কিনিয়া রাখিলে তিনি ১০-১২ দিন ভাত খাইবেন। তিনি শালপাতায় ভাত খাইতে চাইছেন, কিন্তু কেন? সুতরাং থাল না থাকিলেও কাজ একটাইবে না, অতএব থালাখানি বেচিয়া ফেলি, বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব। যেদিন দিনের বেলা আহারের জোগাড় না হইবে ১ পয়সার কিছু কিনিয়া খাইব। তার মানে তার কাছে যে পিতলের থালটা ছিল, আমরা এতক্ষণ দেখলাম যে তার কাছে যে পিতলের একটা থাল ছিল, তিনি বললেন যেদিন আমার কাছে কোনো কিছু খাওয়ার থাকবে না, সেদিন সেই পিতলের থালাটা আমি বিক্রি করে দেই। তো সেই পিতলের থালা বেচে আমি যাটুকু পয়সা পাবো, সেটুকু আমার কাছে রাখবো। আর যেদিন আমি কিছু পাবো না খেতে, সেদিন ওই পয়সা থেকে ১ পয়সার কিছু একটা কিনে এনে আমি শালপাতায় খেতে পারবো। ১ পয়সার শালপাতা কিনে এনে যদি রাখি তাহলে এখানেই আমি খেতে পারবো। পিতলের থালায় আমার না খেলেও চলবে, পিতলের থালা না হলেও আমার চলবে। তো এই অপশনটা দেখুন কোথায় আছে, তিনি বলেছেন কোথায়? পিতলের থালা বিক্রির পয়সায় আহার করবেন বলে। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। সুতরাং দেখুন প্যাসেজ থেকে আনসার করা খুব সহজ। আমরা প্যাসেজটাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে চোখ বুলাতে হবে। মেইন কাজ হচ্ছে চোখ বুলানো, আর কিছু নয়। তারপর দেখুন নেক্সট প্রশ্ন। ঠাকুরদাসের পক্ষে থালা বিক্রি সম্ভব হলো না। ঠাকুরদাস চাইছিলেন যে তিনি থালা বিক্রি করবেন, কিন্তু উনার পক্ষে থালা বিক্রি করা সম্ভব হলো না। তার কারণ কি? তার বাড়ির আশপাশে পুরানো বাসন বিক্রি করার মতো কোনো দোকান ছিল না। আশানুরূপ মূল্য না পাওয়ায় তার থালাটি বিক্রি করতে চাইলেন না। তার মতো সম্মানীয় ব্যক্তির কাছ থেকে অল্প দামে পুরানো বাসন কিনতে দোকানদারের বিবেকে বাধল। দোকানি কোনো অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে পুরানো বাসন কেনা নিরাপদ মনে করেনি। তো এবার কোয়েশ্চন নাম্বার 92 কারেক্ট অ্যান্সার কি হবে? আমরা একটু প্যাসেজে যাই। এখানে একটু চোখ বুলান। কোথায় রয়েছে যে থালা বিক্রি সম্ভব হলো না বা থালা বিক্রি করতে পারলেন না, এই কথাটা কোথায় রয়েছে? আমরা এতটুকু পড়েছিলাম, তাই না? এই স্থির করিয়া সেই থালাখানি নতুন বাজারে কাসারিদের দোকানে বেচিতে গেলেন। কাসারিরা বলিল, অজানিত লোকের নিকট হইতে পুরান বাসন কিনিতে পারিব না। এইরূপে কোনো দোকানদারের সেই থালা কিনিতে সম্মত হইল না। ঠিক আছে? অর্থাৎ কি? দোকানিরা কি বলল? যে অজ্ঞাত লোকের কাছ থেকে, অর্থাৎ অজানিত লোকের কাছ থেকে পুরানো বাসন দোকানদার কিনতে পারবে না। সেই জন্য দোকানদার কিনতে পারল না। তো এই অপশনটা কোথায় রয়েছে আমরা এটা দেখি তো।
এই দেখুন, দোকানে কোনো অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে পুরানো বাসন কেনা নিরাপদ মনে করেনি। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্ন। তিনি অভিপ্রায়ের সম্মুখে বিপরীত ফল পাইলেন। ঠাকুরদাসের অভিপ্রায় কি ছিল? আমি এবার ডাইরেক্ট প্যাসেজ থেকে খুঁজে খুঁজে আপনাদের আনসারগুলো দিচ্ছি, তাই একটু সময় যেহেতু যাচ্ছে, সুতরাং আপনারাও সাথে থাকবেন যাতে করে, তো এই প্রশ্নগুলা কোথা থেকে কি করে খুঁজতে হয় যদি আপনারা একটু জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা পরীক্ষায় একটা ভালো নম্বর পাবেন। দেখুন, তিনি অভিপ্রায়ের সম্পূর্ণ বিপরীত ফল পাইলেন। ঠাকুরদাসের অভিপ্রায় কি ছিল? পথে পথে ভ্রমণ করে খিদে ভুলে থাকা, পথে পথে ভ্রমণ করে খিদে বাড়িয়ে তোলা, পথে পথে ভ্রমণ করে কিছু খাদ্য সংগ্রহ করা, পথে পথে ভ্রমণ করে কিছু অর্থ সংগ্রহ করা। তো পথে পথে ভ্রমণ করে এটা কমন আছে, এটা কমন আছে, এটা থাকবে। তো পথে পথে ভ্রমণ করে এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। পথে পথে ভ্রমণ করা হচ্ছে কিওয়ার্ড। তো আপনি প্যাসেজে দেখুন যে পথে পথে ভ্রমণ করে দেওয়ার পরে কি আছে, এই চারটার মধ্যে কোনটা আছে ওটাই হবে আপনার কারেক্ট আনসার। তো এবার আমরা দেখে নিই তো পথে পথে ভ্রমণ করে কোথায় রয়েছে আমাদের। এই দেখুন, পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন কেন? ক্ষুধার যাতনা ভুলিবার অভিপ্রায়ে। কিসের জন্য? ক্ষুধার জ্বালা ভোলার জন্য, অর্থাৎ কি ক্ষুধা ভুলে থাকার জন্য তিনি পথে পথে ভ্রমণ করতে লাগলেন, ক্ষুধা ভোলার জন্য বা ক্ষুধার যাতনা ভুলবার জন্য। এবার দেখুন তো অপশনে কোথায় রয়েছে, এই দেখুন, পথে পথে ভ্রমণ করে খিদে ভুলে থাকার জন্য। কিসের জন্য? খিদে ভুলে থাকার জন্য। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন, প্রদত্ত অনুচ্ছেদে একজন মহিলা রয়েছেন, মহিলার আচরণ কি? একজন মহিলার আচরণ অনুযায়ী মহিলাটা স্বার্থপর, মহিলাটা সেবাপরায়ণ, মহিলাটা কৃপণ, না মহিলাটা নিষ্ঠুর? তো এবার এটা জানতে গেলে আমাদের একটু প্যাসেজটা একটু ভালো করে আবার পড়তে হবে। এখন পর্যন্ত আমরা মহিলা পাইনি, ওই দেখুন এখানে পেয়ে গেলাম। কিঞ্চিত পরে এক দোকানির সম্মুখে উপস্থিত দণ্ডায়মাত হইলেন, দেখিলেন এক বৃদ্ধ বয়স্কা বিধবা নারী ওই দোকানে বসিয়া মুড়ি মুড়কি বেচিতেছেন। তাহাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া ওই শ্রীলোকটি জিজ্ঞাসা করিলেন, বাবা ঠাকুর, দাঁড়াইয়া আছো কেন? ঠাকুরদাস তৃষ্ণার উল্লেখ করিয়া পানার্থে জল প্রার্থনা করলেন যে আপনাকে একটু জল দিন। তিনি সাদর ও সস্নেহ বাক্য ঠাকুরদাসকে বসিতে বলিলেন এবং ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া কি অবৈধ এই বিবেচনা করিয়া কিছু মুড়ি ও জল দিলেন। ঠাকুরদাস যেরূপ ব্যগ্ন করিয়া মুরগিগুলি খাইলেন, তাহাতে এক দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ওই শিলু জিজ্ঞাসা করলেন, বাবা ঠাকুর, আজ বুঝি তোমার কিছু খাওয়া হয় নাই? যে এতক্ষণ তুমি যে এইভাবে খেয়ে নিলে, তার মানে আজকে তুমি সারাদিনের মধ্যে কিছু খাও নাই? এই বলিয়া নিকটবর্তী গোয়ালার দোকান হইতে সগর আরো কিছু দই আনিয়া দিলেন, আরো কিছু মুড়ি আনিয়া দিলেন। ঠাকুরদাসের পেট ভর্তি করাইয়া ফেলাইলেন। তাহার পর সবকিছু অবগত হইয়া তিনি জিদ করিয়া বলিয়া দিলেন যে, যেদিন তোমার এইরূপ ঘটিবে সেই দিন এখানে আসিয়া ফলার গ্রহণ করিবে। তারপর তিনি বললেন, খুব ঠিসকে খাওয়াইলেন, ওকে খুব ঠিসকে খাওয়াইলেন, পেট ভরে খাওয়ালেন। তো খাওয়ানোর পর তিনি আবার বললেন, আদর যত্ন করলেন, খাওয়ালেন। তারপর বললেন যে এইরূপে তোমার এরকম তোমার যেদিন আবার ঘটবে, যে তোমার কোনোদিন খাওয়া হয়নি বা কোথাও তুমি খাওয়া পাওনি, অবশ্যই তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে খাইয়ে দেবো। ঠিক আছে? তো এই এতটুক এই মহিলা থেকে আমরা মহিলার কি বুঝলাম? মহিলা স্বার্থপর? না, মহিলা স্বার্থপর করেনি, মহিলা কৃপণ করেনি, মহিলা নিষ্ঠুর করেনি, মহিলা ছিল সেবাপরায়ণ, অনেক কিছু সেবা করেছে, সুতরাং মহিলা হচ্ছে কি সেবাপরায়ণ ব্যক্তি। নেক্সট, সযত্নে ফলার খাইয়ে সিলুকটি ঠাকুরদাসকে কি অনুরোধ করিল? আমরা এইমাত্র দেখলাম কি অনুরোধ করেছিল, যে মধ্যাহ্ন ভোজন করে তবেই সে স্থান পরিত্যাগ করতে, এরকম কিছু বলেনি। অন্যের কাছে সাহায্য না চেয়ে নিজেই অর্থ রোজগারের চেষ্টা করতে বলেনি। ভবিষ্যতে কখনো খাবার না পেলে তার কাছে এসে খেয়ে যেতে, ইয়েস, ইট ইজ দ্য রাইট কারেক্ট। ভবিষ্যতে আর কখনো বিনা পয়সা এইভাবে খাবার খেতে না আসতে চিচি এই ধরনের বলেনি। মহিলা সেবাপরায়ণ ব্যক্তি ছিল, তাকে অনেক খাইয়েছিল, অনেক আদর যত্ন করেছিল, আর বলেছিল যে ভবিষ্যতে তোমার সঙ্গে এইরূপ যখন ঘটবে তখন তুমি আমার কাছে চলে এসো। ঠিক আছে ভাই, কোয়েশ্চেন নাম্বার 95 কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 3। দেখতে পাচ্ছেন কারেক্ট অ্যান্সার কি করা হচ্ছে, ধড় ধড় করে হচ্ছে। আচ্ছা, এবার ধড় করে আপনারা কোয়েশ্চেন নাম্বার 96 এর কারেক্ট অ্যান্সার কি হবে আপনারা কমেন্ট করুন। বিসর্জন শব্দের বিপরীত শব্দ কোনটি? আপনারা কমেন্ট করুন খুব তাড়াতাড়ি, ধড়াং করে দিন তুই করে দিন। কারেক্ট অ্যান্সার কি হবে ভাই? আগমন, আবাহন, আরাধনা না অর্চনা? কি হবে কারেক্ট অ্যান্সার? কোয়েশ্চেন নাম্বার 96, বিসর্জনের বিপরীত শব্দ বলেছে আপনাকে, কি হবে?
তো বিসর্জনের বিপরীত শব্দ খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কারেক্ট অ্যান্সার হবে কি? আবাহন। আমরা সবাই জানি আবাহন মানে কি? বিসর্জন। নেক্সট দেখুন, প্রদত্ত অনুচ্ছেদে ব্যবহৃত কোন শব্দটির অর্থ তাড়াতাড়ি? অর্থাৎ কি তাড়াতাড়ি শব্দের অর্থ কোনটি? সাদর, সম্বর, সবিশেষ না সম্মত? কি হবে কারেক্ট অ্যান্সার? তাড়াতাড়ি শব্দের দুঃখিত, অর্থ কোনটি? এটা কারেক্ট অ্যান্সার হবে কি? সম্বর। সন্ধিবিচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন আসে ভাই। সন্ধিবিচ্ছেদ বলতে বলতে মুখস্থ হয়ে গেল আমার সন্ধিবিচ্ছেদ শব্দটাই। তো সন্ধিবিচ্ছেদ আপনারা খুব ভালো করে দেখে নেবেন বাংলা গ্রামারের ক্ষেত্রে। যদি দেখে না থাকেন আমাদের সহজ গুরু চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এই দেখুন সন্ধিবিচ্ছেদ বলতে বলতেই চলে আসলো ভাই। নিরীক্ষণ। নিরীক্ষণ শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? নিরীক্ষণ শব্দের এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এই যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা প্রশ্ন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসে না। কিন্তু এই যে কোয়েশ্চেন পেপার ভাই, এই কোয়েশ্চেন পেপারে হচ্ছে কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। ঠিক আছে? বিগত সালের একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন থেকে আলোচনা করছি। সুতরাং এই ধরনের কিছুটা প্রশ্ন আসবে। কিছুটা কমপ্লেক্সিটি থাকবে, কিছুটা সিম্পলিসিটি থাকবে, কোনো টেনশন ব্যাপার নেই। তো নিরীক্ষণ শব্দের কারেক্ট অ্যান্সার হবে নিযুগীক্ষণ। বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব, এই বাক্যটা কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব বাক্যটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? কি হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন কি হবে। দেখুন, আমি বারবার আপনাদেরকে একটি কথা বলি যে আমি কনসেপ্টের কাছে বলেছিলাম সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য যারা আমার কনসেপ্টের ক্লাস দেখেননি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নেবেন। কারণ এখান থেকে কিন্তু একটা বড়িয়া মার্ক আসতে চলেছে। যাহা তাহা, যে সে, যখন তখন, যিনি তিনি, যারা তারা, যেভাবে সেভাবে, এই ধরনের ওয়ার্ডগুলা যদি আমার কোনো বাক্যের মধ্যে থাকে তো বাক্যটা হয়ে যাবে কি ধরনের বাক্য? জটিল বাক্য। ঠিক আছে? আর দুইটা বাক্য থাকবে, আর মধ্যেখানে একটা এবং থাকবে বা অ থাকবে কিংবা একটা কিন্তু থাকবে, এই ধরনের যদি থাকে তখন সেটা হয়ে যাবে কি? যৌগিক বাক্য। আর যাহা তাহা, যখন তখন, যে সে, কোনো কিছু নাই, কোনো ভেজাল নাই, মধ্যেখানে এবং নাই, ও নাই, কিন্তু নেই, কিছু নাই, সেই বাক্যটা হবে সরল বাক্য। বুঝা গেল ভাই? তো দেখুন কোয়েশ্চন নাম্বার 100 থেকে আমাদের একটা কবিতা চলে আসলো। তো আমরা এবার এই কবিতা থেকে কারেক্ট আনসারগুলো করবো, খুব তাড়াতাড়ি করে নেবো কবিতার আনসারগুলো। হে ভারত নিপতিরে শিখাইছ তুমি তেজিতে মুকুট দণ্ড সিংহাসন ভূমি, পড়বো না, পড়া ভুল। তো দেখুন কবিতার মূল বক্তব্য, যখন আমরা কবিতাটা পড়বো তখন আমরা দেখবো কবিতাটা ভালো করে বোঝার পর এটা ভারতীয় প্রাচীন উদার আদর্শবোধ, ভারতীয় প্রাচীন আদর্শ উদারবোধের কথা বলা হয়েছে। অর্থাৎ ভারতের কথা বলা হয়েছে, ভারতের মনটা কত বড়। এই দেখুন ধর্ম যুদ্ধে পদে পদে ক্ষমিতে আবিরে, এই ধরনের কথা বলা হয়েছিল। ঠিক আছে? তারপর দেখুন কবিতাটি ভারতীয় আদর্শ অনুযায়ী একটা কর্মীর কি কর্তব্য? কবিতাটিতে একটা ভারতীয় আদর্শ অনুযায়ী একজন কর্মীর কি কর্তব্য? কর্মফল ত্যাগ করে কর্তব্য আত্মনিয়োগ, কর্মফল ত্যাগ করে শত্রুর সংহার, গৃহ ত্যাগ করে কর্মে আত্মনিয়োগ, ঐশ্বর্য ত্যাগ করে ক্ষমা প্রদর্শন। এখানে দেখুন এখানে কি বলেছে, কর্মীরে শিখালে তুমি যুগযুক্ত চিতে, মানে কর্মী যে আছে, কর্মীকে তার যে চিত্ত রয়েছে সর্বকর্মফল স্পৃহা ব্রহ্মে দিতে উপহার, গৃহীরে শিখালে গৃহ করিতে বিস্তার। ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কর্মফল যেটা আছে, তুমি কর্মফলকে ত্যাগ করে তোমার যেটা কর্তব্য আছে কর্তব্যে কাজ করো। ঠিক আছে? কর্তব্যে কাজ করতে হবে। ধর্মযুদ্ধে পদে পদে ক্ষমিতে আবিরে, ধরিতে দরিদ্র বেশ শিখাইয়াছ বীরে। অর্থাৎ তুমি তোমার কর্ম করে যাও, ফলের চিন্তা করে লাভ নেই। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কর্তব্য করে যাও ভাই, কর্মফল ত্যাগ করে কর্তব্যে আত্মনিয়োগ করো, ইট ইজ দ্য কারেক্ট আনসার।
তারপর দেখুন, গৃহ ধর্মের সঙ্গে সামাজিক কর্তব্যবোধ দর্শনের মাধ্যমে কার প্রকৃত ধর্মবোধ প্রকাশ পায়? তো গৃহ ধর্মের সঙ্গে এখানে কার কথা উল্লেখ রয়েছে? গৃহ ধর্ম। গৃহীরে শিকালে গৃহ করিতে বিস্তার, কারে? গৃহীরে। তো কারেক্ট আনসার কি হবে? গৃহী কোথায় আছে? তখন কারেক্ট আনসার হয়ে যাবে গৃহী। ঠিক আছে, গৃহীরে শিকালে, তুমি কি বলেছিল লাইনটা? গৃহীরে শিকালে গৃহ করিতে বিস্তার। তো দেখুন, কবিতা অনুযায়ী প্রাচীন ভারতীয় উদ্ধার মূল্যবোধ পরম আদর্শ রূপ কি? গৃহের পক্ষে কর্তব্য আত্মনিয়োগ, রাইট আনসার। জয় পরাজয় কোন সমাস? তাড়াতাড়ি কমেন্ট করুন, জয় পরাজয় কোন সমাস? সমাস শিখতে লাগে না 6 মাস, এই ধরনের একটা ভিডিও খুব আমি দিয়েছি আপনাদের কিছুদিন আগে, দেখে না থাকলে দেখে নেবেন। তো জয় পরাজয়কে আমরা ভাঙতে পারি জয় ও পরাজয়, বা জয় এবং পরাজয় আমরা লিখতে পারি। তো মধ্যেখানে এবং অ দিয়ে যদি আমরা লিখি তখন এটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস হবে। দ্বন্দ্ব সমাস অপশন নাম্বার 2 রাইট অ্যান্সার। আর যদি সমাহার বোঝায় তাহলে সেটা দ্বিগু সমাস হয়ে যাবে। এই নিয়ে ডিটেলস আলোচনা পরে করব। গৃহীরে শিকালে গৃহ করিতে বিস্তার, সঠিক গদ্যরূপ কোনটি? গৃহীরে শিকালে গৃহ করিতে বিস্তার, এটা মানে গল্পে, এটা কবিতার ভাষায় লেখা আছে। যদি আমরা গল্পের ভাষায় লিখি তখন সেটা কি হবে? গৃহীরে গৃহ বিস্তার করিতে শিকালে, গৃহ করিতে বিস্তার গৃহীরে শিকালে, এটা কবিতার লাইন। গৃহীরে শিকালে করিতে বিস্তার গৃহ, সেটা হলো না। গৃহীরে করিতে গৃহ শিকালে বিস্তার হলো না। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি? কারণ আমাদের ভার্ব যেটা সেটা লাস্টে থাকে, তো শিকালেটা লাস্ট আছে। গৃহীরে গৃহ বিস্তার করিতে শিকালে, তো এটা হবে আমাদের কি গদ্যরূপ বা গল্পের ভাষায় লিখলে আমরা এইভাবে লাইনটাকে লিখবো। ঠিক আছে ভাই? তো আমাদের একটা প্যাসেজ গেল, এটা কবিতায় গেল। এবার আমরা চলে যাব প্যাডাগজিতে। তো এবার দেখুন প্যাডাগজির প্রশ্নগুলো কি হবে। কোয়েশ্চন নম্বর 106, যখন শিশুরা ঘর ও আশপাশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসে তখন স্কুলের শিক্ষকের উচিত কি করা? তাদের ঘরের ভাষাকে অগ্রাহ্য করা, নির্দেশে ব্যবহৃত ভাষার উপর জোর দেওয়া, তাদের ঘরের ভাষা ব্যবহার করা, নাকি স্কুলে তাদেরকে ঘরের ভাষা ব্যবহার করতে বারণ করা? তো শিশুরা যখন ঘর এবং আশপাশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসবে তখন শিক্ষকের প্রধান কর্তব্য বলেছে কি? ঘরের ভাষাকে প্রাধান্য দেওয়া। ঠিক আছে, ঘরের ভাষাকে প্রাধান্য দেওয়া। তো এখানে বলেছে কি? ঘরের ভাষা অগ্রাহ্য করা আমরা অগ্রাহ্য করতে পারবো না। নির্দেশে ব্যবহৃত ভাষার উপর জোর দেওয়া, যেটা নির্দেশ আছে সেটার উপর জোর দিব, হবে না। ঘরের ভাষা বারণ করা, যদি বারণ করি তাহলে ঘরের ভাষাকে প্রাধান্য দিলাম কই? গুরুত্ব দিলাম কই? হলো না। সুতরাং 3টা অপশন কেটে গেল। আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার, তাদের ঘরের ভাষা ব্যবহার করা। শিশুদের সক্রিয় সংযোগকারী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকের শিশুদেরকে নিচের কোন অভ্যাসটি করানো উচিত নয়? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, খুব তাড়াতাড়ি কারেক্ট অ্যান্সার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, বড়িয়া অ্যান্সার হতে চলেছে ভাই। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কারেক্ট অ্যান্সার কি হবে? 107। আপনারা কমেন্ট করুন ভাই, আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে। শিশুদের সক্রিয় সংযোগকারী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকের শিশুদেরকে নিচের কোন অভ্যাসটি করানো উচিত নয়? ভাষা নিয়ে খেলা, ঠিক আছে, উচিত নয় বলেছে, ভালো করে দেখবেন, উচিত নয়। ভাষা নিয়ে খেলা, ভাষা সৃষ্টি করা, জ্ঞান অর্জন এবং আপুসে ভাগ করে নেওয়া, ভালো অভিনয় করার জন্য সংলাপ মুখস্থ করা। ইয়েস, আমরা কি করি না বাচ্চাদেরকে? মুখস্থ করে না। মুখস্থ আমাদের পেডাগজির ভাষায় নেগেটিভ। তো যেহেতু মুখস্থ হবে না, সুতরাং মুখস্থ হবে না, আনসার হবে নাই হবে। উচিত নয় আনসার উচিত নয়, কারেক্ট আনসার মুখস্থ করা ইজ দ্য রাইট আনসার। এখানে দেখুন বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক? যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা পরিষ্কার স্লেটের মতো, মানে তারা কিছু নয়, শূন্য। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না। শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের শিক্ষণের সহায়ক নয়। তো এখানে কোয়েশ্চন নম্বর 108 এর সঠিক বিবৃতি কোনটি বলেছে? কোন বিবৃতিটি সঠিক, এটা সঠিক আমাদের বলতে হবে। সেসব শিশুরা ইংরেজিতে কি হবে কারেক্ট আনসার? আমি ডিসকাস করছি, কথা বলছি, তৎসঙ্গে আপনারাও কমেন্ট করুন তাড়াতাড়ি কারেক্ট আনসার কি হবে। যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে না তারা পরিষ্কার স্লেটের মতো, সেটা হবে না। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না সেরকম কথা নয় ভাই, কারণ কিছু কিছু
আছে যারা প্রথম শ্রেণীতে ইংরেজি জানে। ঠিক আছে, আজকে এলকেজি ইউকেজি সৃষ্টি হয়েছে, তার মানে প্রথম শ্রেণীর আগেই তারা ইংরেজি জানছে, ঠিক ঠিক না? শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে। ঠিক আছে, অবশ্যই তারা নিজস্ব ভান্ডার নিয়ে স্কুলে আসবে। তো এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। তারপরের প্রশ্ন দেখুন, প্রতিটি শিশুই একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলা হয় সার্বজনীন ব্যাকরণ। এটি কিসের সঙ্গে সংযুক্ত? 109। প্রতিটি শিশুই একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলে সার্বজনীন ব্যাকরণ। এটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করবো, কারণ এক্সাম চলে আসছে, এবার লেন্থি ক্লাস দিলে হবে না। খুব কম সময়ে আপনাদের বেশি প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? ভাষা গ্রহণ দক্ষতা কৌশল, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ারিং ডিভাইস, লার্নিং অ্যাকুইজিশন ডিরাইভ, আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ডিরাইভ। তো এখানে দেখুন কারেক্ট অ্যান্সার হবে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারিং বলে কিচ্ছু হয় না, আর ডেরাইভ বলে কিচ্ছু হয় না, ডেরাইভ বলে কিচ্ছু হয় না। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে কি? ভাষা গ্রহণ দক্ষতাগত কৌশল, অর্থাৎ কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নতুন শব্দ পড়ার সময় বর্ণের সঙ্গে তার ধ্বনির সংযোগ স্থাপনের যে পদ্ধতি কি বলবো? নতুন শব্দ পড়ার সময় বর্ণের সঙ্গে তার ধ্বনির যেটা সংযোগ স্থাপন করব, এই স্থাপনের পদ্ধতিকে কি বলবো? অঙ্গ সংস্থান বিদ্যা, শব্দ পরিচিতি, ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার, বোধ পরীক্ষণ। তো এখানে নতুন শব্দ পড়ার সময় বর্ণের সঙ্গে তার ধ্বনির যেটা সংযোগ সাধন হবে, সেটাকে আমরা কি বলবো? এটা হবে কি? ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার। এখানে দেখুন ধ্বনি রয়েছে, এখানেও ধ্বনি রয়েছে, এখানে সাউন্ড রয়েছে, এখানে ফোনোলজিক্যাল রয়েছে, মানে কি এটা রিলেট রয়েছে, সুতরাং এটা ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখুন, কোন পদ্ধতিতে একজন শিক্ষক ক্লাসের অন্যান্য ভাষার প্রশংসায় সক্ষম হবেন এবং ধারণাগুলি বোঝানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করবেন এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা ও বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষার মধ্যে একটি নিকট সম্পর্কের বিকাশ সাধনে সক্ষম হবেন? কোন পদ্ধতিতে একজন শিক্ষক ক্লাসের অন্যান্য ভাষার প্রশংসায় সক্ষম হবেন এবং ধারণাগুলি বোঝানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করবেন এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা এবং বিদ্যালয়ের যে নির্দেশকালীন ভাষা তার মধ্যে একটা বিকাশ করবেন? সেটা কারেক্ট অ্যান্সার কি হবে? এটা হবে কি? বহুভাষিক পদ্ধতি, মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ কি, মাল্টিগ্রেড অ্যাপ্রোচ কি, জানা না থাকলে কমেন্ট করবেন। এখানে বলেছে নিচের কোনটি একটি সঠিক নয়। বলেছে যে নিচের কোনটি সঠিক নয়? শ্রবণের পরবর্তী দ্বিতীয় হলো বাচন, বাচন দক্ষতার পূর্বে লিখন দক্ষতার বিকাশ হওয়া উচিত, শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত, ভাষা দক্ষতার অভ্যাস অখণ্ডভাবে হওয়া উচিত। তো কারেক্ট অ্যান্সার কি হবে? 112। শ্রবণের আমরা কি জানি? আমরা একটা সিকোয়েন্স যেটা জানি সেটা কি জানি ভাই? LSRW। ঠিক আছে, তো শ্রবণের পরবর্তী দ্বিতীয় হচ্ছে বাচন। ঠিক আছে, শ্রবণের ঠিক পরেই আমাদের বাচন আসছে। ঠিক আছে, অর্থাৎ লিসেনিং এর পরেই আমাদের স্পিকিং আসছে, শ্রবণের পরেই বাচন আছে। ঠিক আছে, এবার বলা হচ্ছে বাচন দক্ষতার পূর্বে লিখন দক্ষতার বিকাশ হওয়া উচিত। তো বাচনের আগে যে লিখন আসবে সেরকম কোনো কথা নয়, বাচনের পরে লিখন আছে, তাই না? বাচনের পরে লিখন আছে, আর এখানে বলেছে কি বাচন দক্ষতার আগেই আমাদের লিখন হওয়া উচিত। সেটা কিভাবে? সেটা তো সম্ভব নয়, সুতরাং আপাতত সেটা আমরা ক্যান্সেল দিই। শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত। ঠিক আছে, শ্রবণের অভ্যাসটা বাচনের আগের অভ্যাস। ঠিক আছে, আপাতত মানা গেল। ভাষা অখণ্ডতার অভ্যাস, ভাষা দক্ষতার অভ্যাস অখণ্ডভাবে হওয়া উচিত। ঠিক আছে, মানে একসঙ্গে সবগুলো যদি কম্বিনেশন না হয় তাহলে কিন্তু অধুরা, আধা অধুরা থেকে যাবে। তো আমরা পেলাম কি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বাচন দক্ষতার পূর্বে লিখন দক্ষতা হয় না, বাচন দক্ষতার পরে লিখন দক্ষতার বিকাশ হয়। ঠিক আছে, নেক্সট। একটি শিশু শিক্ষকের সঙ্গে কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে
তা বন্ধুদের সঙ্গে যে ভাষায় কথা বলে তার থেকে আলাদা। একইভাবে তার মায়ের সঙ্গে খাবার ইত্যাদি সম্পর্কে পৃথক ভঙ্গিতে কথা বলে। ভাষার কোন দৃষ্টিভঙ্গিটি এখানে সক্রিয় ভূমিকা পালন করে? একটা শিশু কিন্তু খুব চালুক, খুব চালাক। সে তার শিক্ষকের সাথে যেভাবে কথা বলে, বন্ধুদের সাথে সেরকম কথা বলে না। তারপর আবার মায়ের সঙ্গে এইভাবে কথা বলে না, অন্যভাবে কথা বলে। অর্থাৎ এখানে সে কি ফলো করছে? এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস, ইনফর্মাল অ্যাসপেক্টস না সোশ্যাল অ্যাসপেক্টস? এখানে তার শিক্ষক, বন্ধু-বান্ধব, মা-বাবা এই সবগুলি কি ভাই? এই সবগুলি সমাজের একটি অংশ, তাই না? সবাই একেকটি সমাজ নিয়ে গঠিত, ঠিক আছে? অর্থাৎ শিশুটা শিক্ষকের সঙ্গে যেভাবে কথা বলছে, বন্ধুর সঙ্গে কথা বলবে না। বন্ধুর সাথে যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে, শিক্ষকের সাথে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় না। ওই কথাটা ওই শিশুটা জানে। তার মানে শিশুটির সোশ্যাল দিক দিয়ে শিশুটির জ্ঞান রয়েছে আমরা বলতে পারি। নেক্সট। কি হবে ক্যারেক্টার স্যার? শিক্ষিকা প্রথমে শিক্ষার্থীদের ক্রিয়ার কাল অর্থাৎ টেন্সের নিয়মগুলি ব্যাখ্যা করলেন। তারপর বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালের কাব্য রচনা করতে বললেন। প্রথমে নিয়ম ব্যাখ্যা করলেন, তারপর তিনি তাদের কাব্য রচনা করতে বললেন। তিনি কি অনুসরণ করছেন? অবরোহী, আরোহী, অবস্থানিক, গঠনমূলক? এটা হচ্ছে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ আমরা জানি, ঠিক আছে? কারণ তিনি কি করেছেন? প্রথমেই তিনি নিয়ম দিচ্ছেন। যেখানে প্রথমেই নিয়ম থাকবে, রুল টু এক্সাম্পল, ঠিক আছে? নিয়ম থেকে উদাহরণ, তো সেটা কি হবে? ডিডাকটিভ অ্যাপ্রোচ হবে। ভাষা সমৃদ্ধ পরিবেশ এমন একটি পরিবেশ যা একটি শিশুকে সুযোগ প্রদান করে। ভাষা সমৃদ্ধ পরিবেশ এমন একটা পরিবেশ যা শিশুকে সুযোগ প্রদান করবে কিসের মাধ্যমে? দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে। ভাষার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করতে, যা কখনো শুনেনি এরূপ বাক্য রচনা করতে। শ্রেণীকক্ষের বাইরে থেকেও সেই শিশুটা অনেক সময় অনেক কিছু শেখে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে ভাষা সমৃদ্ধ পরিবেশ তৈরি করা উচিত। নেক্সট। দেখুন, মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? বারবার একটা প্রশ্ন চলে আসে, মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, খুব তাড়াতাড়ি আমাদের সাথে থাকুন। কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন। 120 পর্যন্ত রয়েছে আজকের ক্লাসের আমাদের প্রশ্ন। 116তে চলে আসছি, একদম জাস্ট আর 2 মিনিটে শেষ করবো, এই সাথে থাকুন। মূল্যায়ন শিশুর সামর্থ্য, প্রয়োজন, আগ্রহ এবং পছন্দ অপছন্দকে চিহ্নিত করে সাহায্য করে। মূল্যায়ন শিশুর সম্পাদিত কার্যের অধিক বিকাশে সাহায্য করে এবং মধ্যস্থতা করে সেটির বিচার করে। মূল্যায়ন ছাত্র দ্বারা সম্পাদিত কার্যের একে অপরের সাথে তুলনা করতে সাহায্য করে। এই দেখুন পেয়ে গেছি। মূল্যায়ন পূর্ব নির্দেশিত শিখনের ফাঁকগুলিকে এবং শিখনের অসুবিধাগুলিতে সাহায্য করে। সবগুলো অপশন দেখলাম, তেমন হাইলাইট পড়লো না, কিন্তু তুলনা শব্দটা দেখার সঙ্গে সঙ্গে আমার মনে একটা দাগ কাটলো। আমি সেটাকে আন্ডারলাইন করে রাখলাম। কারণ কি? তুলনা শব্দটা আমি পড়েছিলাম, কোথায় পড়েছিলাম? নেগেটিভ ওয়ার্ডে পড়েছিলাম। মনে আছে স্যার? নেগেটিভ ওয়ার্ডে পেয়েছিলেন। যদি এখনও নেগেটিভ ওয়ার্ড পজিটিভ ওয়ার্ড জেনে না থাকেন, খুব তাড়াতাড়ি দেখে নিন আমাদের ইউটিউব চ্যানেলে, নাইলে পরে পস্তাবেন ভাই। পজিটিভ নেগেটিভ ওয়ার্ড দেখার সাথে সাথে আপনি অনেকগুলো আনসার কারেক্ট করতে পারবেন। শুধু বাংলার ক্ষেত্রে নয়, আপনার চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি অর্থাৎ যে কোনো সাবজেক্টের প্যাডাগজিতে আপনি এখান থেকে মার্ক ক্যারি করতে পারবেন। তো তুলনায় নেগেটিভ ওয়ার্ড, সেই হেতু এটা হবে কারেক্ট আনসার। নেক্সট। নিচের কোনটি সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়? এটি বাস্তব জীবনভিত্তিক, যেখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকবে, সেটা কারেক্ট আনসার হবে। সত্য নয় না সত্য হবে। এটা অর্থপূর্ণ, নির্ভরযোগ্য হতে হবে শিক্ষার্থীকে তৈরি করে, ঠিক আছে? শিক্ষার্থীকে যা দেব সঠিক দিব। এটি লক্ষ্য ভাষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং সংযোগকারী ভাষা অধিক গুরুত্ব দিবে, ঠিক আছে দেব। কিন্তু বানানগত এবং ব্যাকরণগত ভুল কম করার দিকে গুরুত্ব দেবে, সেটা হবে না, সেটা সত্য নয়। সংযোগকারী সাধনকারী সেটা বলে না। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বানানগত ব্যাকরণগত ভুল আমরা কেন করব? ঠিক আছে, ভুল যাতে না হয় সেই প্রচেষ্টা আমরা করব, ভুল কম করব। এটা আবার কি ধরনের কথা ভাই? নেক্সট। নেক্সট 118। শিক্ষার্থীর বাচিক দক্ষতা বিকাশের সময় একজন শিক্ষক বললেন যে কথা বলার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত।
যখন আমরা কারোর সঙ্গে কথা বলি, তখন যে বিষয়গুলি আমাদের শব্দ নির্বাচনকে প্রভাবিত করে তা হলো, আমরা যখন কথা বলি তখন কিছু, কিছু জিনিস খেয়াল রাখা উচিত। কারণ বিষয় বর্ণনা, কি বিষয়ে কথা বলছি সেটা আমাদের খেয়াল রাখা উচিত। আবহাওয়া, কোন আবহাওয়ায় কথা বলছি সেটা খেয়াল রাখা উচিত। কার সঙ্গে আমরা কথা বলছি সেটা খেয়াল রাখা উচিত। আগ্রহ খেয়াল রাখা উচিত। তো অপশনে আছে ১, ২, ৩, আবার আছে কি ১, ৩, ৪ আরো অপশন আছে, সেগুলো পরে দেখাবো। তো আগে এখানে দেখুন, আমরা যখন কথা বলবো তখন কি বিষয়ে কথা বলবো সেই বিষয়টা আমাদের কিন্তু স্থির থাকা চাই, অর্থাৎ অপশন নাম্বার 1 হবে। আবহাওয়া, আবহাওয়া আমরা দেখুন বৃষ্টির দিনে কথা বলতে পারি, গরমের দিনে কথা বলতে পারি, যেকোনো আবহাওয়ায় আমরা কথা বলতে পারি, সেটা ফ্যাক্টর করে না, তাই না? কার সঙ্গে আমরা কথা বলছি? ইয়েস, আমরা কার সঙ্গে কথা বলছি সেটা আমাদের খেয়াল করতে হবে। ১, ৩ হলো। ঠিক আছে? তারপরে যে আগ্রহ, আমি যার সঙ্গে কথা বলছি ওই ব্যক্তিটা আগ্রহ মনোযোগ দিয়ে কথাটা শুনছে কিনা না, এইসব দিকে আমাদের বিবেচনা করতে হবে। আমি শুধু কথাই বলেই যাচ্ছি আর ওই ব্যক্তিটার কোনো আগ্রহ নেই, তখন সেটা আমার বলাটা সাকসেস হলো না। সুতরাং ১, ৩, ৪ হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 2। তারপর দেখো রিমিডিয়াল টিচিং মানে কি? সংশোধনমূলক শিখন সেই সমস্ত ছাত্রের জন্য যারা বিষয়টিকে বুঝতে পারে না এবং অসুবিধার সম্মুখীন হয়, ক্লাসের উপস্থিতিতে অনিয়মিত থাকে, শিক্ষণগত প্রতিবন্ধী থাকে, ভাষা দক্ষতায় দক্ষ থাকে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে সংশোধনমূলক শিক্ষণ তাদের জন্য যারা কি করতে পারে না, বিষয়টিকে বুঝতে পারে না বা তাদের বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য সংশোধনমূলক শিক্ষণ প্রয়োজন। লাস্ট প্রশ্ন ভাই আজকের জন্য, যদি তোমার ক্লাসের একজন শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ভিজুয়ালি ইম্পেয়ার্ড, আপনারা সবাই জানেন কিন্তু, তাহলে একজন শিক্ষক ভাষা শিক্ষক হিসাবে তুমি কি করবে? শিক্ষার্থীকে তার কাজে সাহায্য করবে, তাকে পড়া এবং বিষয়টি শোনার জন্য ব্রেল বুক এবং শ্রবণ উপাদান দেবে, সঙ্গীদের যথেষ্ট সুযোগ দেবে, সুযোগ আমরা দেব। তো এখানে কারেক্ট আনসার যারা দৃষ্টি প্রতিবন্ধী, দেখতে পায় না, তাদের জন্য ব্রেল বুক তৈরি করা হয়েছে, আর কিছু দেখার দরকার নাই। সুতরাং ব্রেল বুক অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রশ্ন। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আবার কথা বলবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।